নোবেলকে দিয়ে ট্রাই করানো হয়েছে। জেমস ভাই আমার একটা গান গাইবে না। একজন ড্রামা নির্মাতা সিনেমা এইভাবে করে যে ঢুকবে, আসলে এটা সবার কাছে একটা বিস্ময়। আমি মনে করি একদম একটা কনফিউশনে ছিল, কিন্তু সাকিবিয়ান যারা ছিলেন কনফিউশনে পড়ে গেলাম যে আতিফ আসলাম যেখানে গান গাবে, ইভেন আবার বলতেছেন যে অরিজিৎ সিংও গাবে, সেই জায়গায় আমি আমার গান রাখবে একজন অপ্রিয় নায়ক যার জন্য আপনি কখনোই গান করতে চান না। জায়েদ খান। Face Off Eid Special. ঈদ মুবারক অ্যান্ড ঈদ মুবারক। ঈদের এই ছুটিতে নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নকে সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছে গিয়েছেন, এবং আপনার সেই স্বপ্নকে আরও রঙিন করতে আমি মিজান হাজির হয়েছি ঈদ স্পেশাল ফেস অফ নিয়ে। এবং আমাদের এই স্পেশাল পর্বে রয়েছে স্পেশাল একজন মানুষ, যার গানের মহামায়ায় ইতিমধ্যে আমরা বুঁদ হয়ে রয়েছি। যার কথা বলছি তিনি আমাদের সবার পছন্দের, সবার প্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার খায়রুল ওয়াসি। ওয়েলকাম করছি আপনাকে খায়রুল ভাই, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন মিজান ভাই? ভালো আছি খুব। শুরুতে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। আর যেহেতু ঈদের ছুটি এবং ঈদের আনন্দ, অবশ্যই ভালো থাকতে হবে সবাইকে। ঈদ কেমন কাটছে? দারুণ। আর আমার আসলে ঈদের যে মুহূর্তটা আমি সবার সাথে শেয়ার করি, বেশি ভালো লাগে হচ্ছে যে গ্রামে ঈদ করতে পারলে। অবশ্যই অন্তত একদিনের দুদিনের জন্য হলেও আমাকে যেতে হয়, এবং তাই করেছি। এটা যে ভালো লাগার, আবার চলে আসলাম, শো করছি নিয়মিত, এখানে স্বাধীনে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ঈদের এই সময়টাতে এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বরবাদ সিনেমায় আপনার গানে অভিনয় করেছে মেগাস্টার শাকিব খান, অনুভূতি কেমন? অবশ্যই অনুভূতি ভালো, এবং অনুভূতিটা একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠার যে একটা মানে চেষ্টাটা সেটা আমি অনুভব করছি আর কি। কারণ শিল্পী হওয়া তো অনেক কঠিন বড় বিষয়, আর্টিস্ট হয়ে যাওয়া এটা একটা সাধনার বিষয়। আমি গাইছি আর কি। তো মানে সিনেমাতে প্লেব্যাক করাটা প্রত্যেকটা গায়ক বা সিঙ্গারের কিন্তু একটা স্বপ্নই থাকে। ভেরি ট্রু। তো সেটা আমার হয়েছে, আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছেন, আমি জাস্ট মাধ্যম। এবং আমাদের মেগাস্টার শাকিব খান, আপনারা সবাই জানেন যে অনেক বড় বিগ বাজেটের একটা সিনেমা বরবাদ, এবং সেটাই আমি যাব একটুখানি থামাচ্ছি আপনাকে। ঠিক এই মুহূর্তে যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে বরবাদের দুইটা গান, মহামায়া, নোবেল ম্যানকে আমরা বহুদিন দেখিনি, শুনিনি, তারপর হুট করে একদিন তার কণ্ঠ আমরা শুনতে পারলাম, মহামায়া এবং জিন্দা। দুইটা গান সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। সো এই দুইটা গানের পেছনের গল্পটা ঠিক আমাদেরকে এই মুহূর্তে যদি একটু ছোট্ট করে জানাতেন। আসলে আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে জানাবো যে অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা, সম্মান। সত্যি কেন নয়, কারণ উপরওয়ালার জায়গা থেকে কিন্তু সব কিছুর মানে ফয়সালা হয়, এবং আমি সত্যি আমার ভাগ্যটা আমি মনে করি যে মহান সৃষ্টিকর্তা অবশ্যই ভালো কিছু রেখেছেন, যে কারণেই এই সুযোগেই কিন্তু আরেকজন মানুষ যিনি হচ্ছেন মেহেদী হাসান হৃদয় ভাই, বরবাদের পরিচালক, এবং অলরেডি মেহেদী হাসান হৃদয় ভাই ওনার মুনশিয়ানা দেখিয়েছেন যে একজন ড্রামা নির্মাতা তিনি কিভাবে ছক্কা হাঁকাতে হয় সিনেমা এইভাবে করে যে ঢুকবে, আসলে এটা সবার কাছে একটা বিস্ময়। আমি মনে করি একদম একটা কনফিউশনে ছিল, কিন্তু সাকিবিয়ান যারা ছিলেন, অডিয়েন্স যারা ছিলেন, সিনেমা লাভার যারা ছিলেন, সব কিছুতেই, গানে, ছবির ক্লাইম্যাক্সে, সমস্ত কিছুতেই আমি যা দেখলাম ওই ক্যারেক্টারাইজেশনে, সমস্ত কিছুতে মেহেদী হাসান হৃদয় ভাই যে দারুণ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এবং আমার মতো ক্ষুদ্র মানুষকে আসলে ভাইয়া আমাকে সুযোগ দিয়েছেন, এটা আমি বলবো সত্যি। কারণ আবার সুযোগটা এরকম কি যে আমরা তো একটু পরীক্ষিত, ছোট্ট একটু অনেকটাই, যেমন পারিসা কিন্তু তারই মানে তার প্রোডাকশনের মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ ক্রাশ নাটকের মুশফিকার ফারহানের, রাইট, মুশফিকার ফারহান ভাই এবং হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই, আমরা একসাথেই কিন্তু ক্রাশ নাটকটা শুরু করি, এবং সেখানের উল্লেখযোগ্য গান ছিল হচ্ছে পারিসা দিয়ে কিন্তু আমরা যতটুকু অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি,
এই জায়গায় থেকে একটা কনফিডেন্স ছিল যে সিনেমার গল্প। ছোট্ট করে একটু আমি ওয়াসি ভাইকে ইন্টারাপ্ট করছি এখানে। পারিসা গানটা যারা শোনেননি তারা শুনে নিতে পারেন। আর পারিসা গানকে নিয়ে যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমি এখনও দেখি, আমি গত ঈদে, রোজার ঈদে, আমি মানে ঈদের মধ্যে তো বাসায় গিয়েছিলাম, তো তখন দেখলাম যে বক্সে পারিসা গান ছেড়ে স্পিকারে, বড় স্পিকারে বিয়ে বাড়িতে পারিসা গান রাতের বেলায় 1টার দিকে ছেড়ে দিয়েছে। আমি এটা তো ওয়াসি ভাইয়ের গান। আচ্ছা, তো এই এখন পর্যন্ত এতদিন পরে এসেও যে পারিসার এই আবহটা এখন পর্যন্ত রয়ে গেছে, সো নিশ্চয়ই নিঃসন্দেহে এই গানটা খুবই সুপার ডুপার হিট একটা গান। ওকে, তারপর? হ্যাঁ, তো পারিসার সুবাদে আমরা যখন মেহেদী হাসান হৃদয় ভাই বললেন যে ওয়াসি ভাই আপনি একটু ট্রাই করেন না, সবাই ট্রাই করতেছে, আপনি একটু ট্রাই করেন। পারিসা তো আমরা করেছি, আমাদের ঘরের মানুষই তো আপনি। তো আমিও জানি এটা যে সিনেমার গান যে করলেই যে সেটা ওই অনুযায়ী যাবে, স্টোরি অনুযায়ী যেতে হবে, ভোকালের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলাই সবার সম্মতিক্রমেই কিন্তু একটা গান সিলেকশন হয় আর কি। তো আমি ওই জায়গা থেকেই আমি চেষ্টা করলাম যে চেষ্টা করে দেখি যদি হয়ে যায়, আল্লাহ যদি আমাকে ওই সুযোগটা যেহেতু দিয়েছেন, সুযোগটা কাজে লাগানো যায় কিনা। তো আসলে মহামায়াটার হয়ে গেল। আচ্ছা, মহামায়া, আপনার যারা লিসনার্স আছে তারা বলছে এটা কি মানে জেমসকে দিয়ে গাওয়ালে একটু ভালো হতো। আচ্ছা, আমার এক্সপেকটেশনটা থাকে না অনেক সময় যে দেখেন আমি স্বপ্ন সবসময় বড় করেই দেখি, স্বপ্ন আসলে, এবং সেটা ঘুমিয়ে না, জেগেই আমার কাছে যেটা মনে হয় আমার, এবং আমার মাধ্যমে যদি আরেকজনের সম্মানিত অডিয়েন্স বা আরও একজন যে কেউ আর কি, যদি আমার এই গল্প বা আমার এই স্বপ্নের অনুভূতি শুনে যদি তার মধ্যে ওই কনফিডেন্স তৈরি হয়, সেটা কিন্তু আমার ভালো লাগে অবশ্যই। কারণ আমি না ঘুমিয়েই অনেক বড় স্বপ্ন দেখি, এবং সেই জায়গা থেকে আমি কেন চাইবো না যে জেমস ভাই আমার একটা গান গাইবে না। তো যাই হোক, আমার হয়তো সেটি কোনো ল্যাকিংস ছিল বা কোনো একটা কারণে হয়তো জেমস ভাই গাইতে হয়তো গাওয়া হয় নাই। পরে এখানে নোবেল কিভাবে? রাইট, নোবেল মানে অল্টারনেটিভ বলতে ভুল, যে নোবেলকে দিয়ে ট্রাই করানো হয়েছে। যে এটা কি উপর থেকে মেগাস্টার শাকিব খানের কোনো ইয়া ছিল এখানে? আমার মনে হয় না যে ছিল, বাট শোনার পরে, যেমন আমি যখন গানটি গাই ডেমো ভোকাল দিয়ে কিন্তু শ্যুট করা হয়েছে। হ্যাঁ, তারপরে সবার সম্মতিক্রমেই হচ্ছে নোবেল ম্যানকে সিলেকশন করা হয়েছে। নোবেল ম্যান যথেষ্ট ভালো গেয়েছেন একদম। তো ওই যে বললেন যে স্বপ্নের কথা, তো স্বপ্নটা তো আমি দেখতেই পারতাম, তাই না? ওকে, ফাইন। তার মানে খায়রুল ওয়াসির স্বপ্ন ছিল মহামায়া জেমস। যাই হোক, মানে এটা আমার ব্যক্তিগত একটা অভিমত। সেই স্বপ্নের কথাই শুনবো। জিন্দার কাছে একটু যেতে চাই, জিন্দার পেছনের গল্পটা কেমন? আচ্ছা, জিন্দার পেছনের গল্প যেরকম, যে পুরো সিনেমা যখন হয়ে গেল, ডাবিং চলছে, বিজিএম চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ চলছে, তখন আমাকে এই একেবারেই 11th আওয়ার, মানে যে কি বলবো, এই সময়টাতে আসলে গান করা ঠিক হবে হয় কি না, এটা মাত্র বিফোর ঈদ, 1 উইক। হ্যাঁ, আমি তো টোটালি আমি খুব মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ এই যে আমি তো ভেবেছি যে মহামায়া যেহেতু হয়ে গেছে আমার কাজ শেষ। হ্যাঁ, সোমেশ্বর আলী ভাইয়ের লেখা দারুণ লিখেন। সোমেশ্বর আলী ভাই আসলে ওনারা অনেক সিনিয়র পার্সন, আপনারা জানেন যে ওনার ঈশ্বর লেখা গান রয়েছে, আরও অনেক ভালো ভালো বিখ্যাত গান রয়েছে। তো সেখানে আমি একেবারেই ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, তো ওনার মানে কথায় আমি সুর যখন করি, এবং সেটা হৃদয় ভাইয়ের সামনে বসে উনি আমাকে বলতেছিলেন যে এই তো লিরিক ভাই, অনেক আরের মধ্যে অনেক গল্প রয়েছে, আপনি শুরু করেন, গল্প এরকম মানে এমনভাবে বলছে, আমি তখনও কিন্তু স্ক্রিন দেখি নাই, মানে আমাকে বলতেছে যে আমাকে দেখানো হবে, বাট গল্পটা এমন, ওয়াসি ভাই এরকম ব্যাপারটা। আর হৃদয় ভাইয়ের গল্প বলে একদম বাস্তবিক মনে হয়, মানে ওনার মানুষের কিছু কথা থাকে না, কথার মধ্যে এমনভাবে বলছেন উনি যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, ওনার ফেসে দেখতে পাচ্ছি এই বরবাদের গল্প। যখন আমি শুনে মহামায়াটা শুরু করে ফেললাম। লেখার ঘটনাটা? হ্যাঁ, লেখার ঘটনাটা হচ্ছে মহামায়ার লিরিকটা আমাকে প্রথমে দেওয়ার পরে আমি শুরু করি, যদিও অন্য একটা গান দেওয়ার মানে কথা ছিল, উনি পছন্দ করেছিলেন, কিন্তু ওই গানটা আবার অন্য একটা সিনেমার জন্য মানে সিলেকশন করা ছিল, যে কারণে আর ওই গানটা দেওয়া হয় নাই। বাট পরে হচ্ছে আমাদের সোমেশ্বর আলী ভাইয়ের লেখা, ওটা আমি সুর করলাম। শুরু করার কোথায়, কখন, কিভাবে শুরু করলেন? হ্যাঁ, সুর মানে আমাকে একদিন রাতে হৃদয় ভাই আমাকে ফোন দিয়ে আতিফ আসলামের গান শোনাচ্ছে। হ্যাঁ, রেফারেন্স না, শুনে বলতেছে যে ওয়াসি ভাই এই গানটা কেমন?
তাহলে ভালো কে কয় যে গলা কার, তাহলে যে গলা তো আতিফ আসলাম ভাইয়ের গলা, যেহেতু আমি বুঝেছি। চেনার কথা। তো আমি তখন একটু কনফিউশনে পড়ে গেলাম যে আতিফ আসলাম যেখানে গান কি গাবে, ব্যাপার? হ্যাঁ, যেখানে ইভেন আবার বলতেছিলেন যে অরিজিৎ সিংও গাবে, সেই জায়গায় আমি আমার গান রাখবে কি মানে প্ল্যানিংটা তো এভাবেই ছিল। বাইরে যেহেতু শুট করে 70-60% শুট ইন্ডিয়াতে দেশের বাইরে, হ্যাঁ। দেশের বাইরে করেছে। তো তা আমি তারপর চেষ্টা করি, পরে গল্প অনুযায়ী ওইটা যাচ্ছিল না বা এরকম একটা কারণে হয়তো ওনারা প্ল্যানিং তো বারবার চেঞ্জ করেন এরকম। তো আমাকে ফোন দিয়ে বললেন যে ওয়াসিফ ভাই আপনি হাতিস ঝিলে আসেন, ওই যে মধুবাগ ব্রিজের এখানে আসেন। তো আমি এখন চিন্তা করতেছি যে এত রাতে আমি যাব, তো আমার অ্যাসিস্ট্যান্ট ওকে নিয়ে আমি বের হলাম। বের হয়ে আমার বাসার কাছে যেহেতু মধুবাগের মধ্যেই আসলাম। আসার পরে দেখি যে গাড়ি নিয়ে আরও প্রায় 6-7 জন ওনারা ওয়েট করছে। হ্যাঁ, তো তখন তো অত রাতে তো অত বেশি মানুষ নাই, তারপরেও আমাকে ওখানেই গল্পটা শেয়ার করলেন এবং বললেন যে ওয়াসিফ ভাই এইরকম একটা গান আছে না আপনার কাছে, যে গানটা যায়নি। আচ্ছা। তা আমি বললাম যে হ্যাঁ এই গানটা তো আছে। তা বললেন যে তো এই গানটা আমরা এই সিনেমায় রাখতে পারি। বললাম যে রাখা যায়, তবে মনের মধ্যে একটা খটকা আছে, কারণ এই গানটা তো আর এক সিনেমার জন্য একটা রাখা। হ্যাঁ, এবং ওই গানটিও বড় একজন কিংবদন্তির লেখা, আজিজ আহমেদের লেখা, আমার সুর করা। ভাগ্যক্রমে আমি একটা গানই পেয়েছি। তো যাই হোক, ওই গানটি কোনো কারণে মানে হয়নি, কারণ যেহেতু অন্য সিনেমার জন্য সিলেকশন করা। তো আসলে অনেক গল্প, হ্যাঁ, এইসব গান নিয়ে অনেক কিছু আসে। তারপরে কি হলো, বললো যে ঠিক আছে ভাই, তাহলে দরকার নাই, আমি নতুন লিরিক দিচ্ছি। হ্যাঁ, নতুন লিরিক দিচ্ছি, আপনি সুর করেন। তো আমি পরের দিন রিক্সায় যেতে যেতেই আমি আবার ওনার অফিস তো নিকেতনে, সুর করতে করতে মানে দেখতে দেখতে ভাবতে ভাবতে হাতির ঝিল ওই ব্রিজের উপরে বসে থাকলাম, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি, ভাবছি। পরে অফিসে যে বসে উনি আবারও গল্প বললো। যত আমি আকর্ষিত হচ্ছি, মানে আমার মধ্যে মানে তত একটা মানে যেটাকে বলে হচ্ছে যে শক্তি, ইমাজিনেশন পাওয়ারটা বা আরো ফিল করতে পারছি আমি। এবং ওনার সামনে সবাই বসেছিল, সুর করার পর সবাই বললো যে কেমন লাগছে। এই যে জিল্লু ভাইয়ের কথা বলি, তারপরে অনেকে ছিল সাথে বসে, মানে রিয়েল জিল্লু ভাই, ক্রিয়েটিভ ডিরেক্টর, রাইট, চিত্রনাট্য যিনি করেছেন, লাইক ওনারা সবাই ছিলেন এবং সবাই বলে ওয়াও, মহামায়া হয়ে গেল সুর। আমি ভোকাল দিলাম, ডেমো ভোকাল দিলাম আমজাদ ভাইয়ের ওখানে, এটা দিয়ে তো শ্যুট করলো, এ তো মহামায়া চলে গেল। তারপরে হচ্ছে ডিসিশন নিল যে কে ফাইনালি গাবে। ওকে, এখন 11th আওয়ার আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে হচ্ছে আপনার সিনেমা রিলিজ দেওয়ার। যখন বিজিএম তৈরি হচ্ছে, আমাকে তখন বলা হলো ওয়াসিফ ভাই শেষ ক্লাইম্যাক্সে একটা গান লাগবে যেটি শুনে সবাই কান্না করবে। আমি তো বিলিভ ইট, তখন আমি স্ক্রিন দেখি নাই, কিন্তু আমি যখন স্ক্রিন দেখলাম, আমি শাকিব খানের লুক দেখে না আমি নিজেই কি এটা, ওরে বাবা, আমি এখানে কোন গান পাঞ্চ করব, ঠিক আছে। তার আগে মানে যখন আমাকে বলছিলেন যে ওয়াসিফ ভাই এখানে একটা গান লাগবে, আপনি চিন্তা করেন, প্রায় 10 দিন আগে, ওই মহামায়াটা হলো তো প্রায় 15 দিন, তার 5 দিন পরে 10 দিন আগে আমাকে বললেন যে ওয়াসিফ ভাই এখানে কি করা যায়। মেধাশ্রী দেব আমাকে বললেন যে একটা গান আপনি করেন, তো অনেক লিরিক আসতেছে চারদিক থেকে, মানে আমি সুর করি, একটা করি, বলে না ভাই এটার সাথে যাচ্ছে না, মানে হয় না। তো যাই হোক, আমি সম্মানিত দর্শকদের বলি যে অনেক কথা বলা হচ্ছে, আপনারা মানে সত্যি একটা একটা বিশেষ ঘটনা বললে তো আসলে ব্যাকগ্রাউন্ডের কথা হয়তো ভাববে যে এত কথা বলতে হয়, মানে না, এই কথাই আসলে বিষয়টা হচ্ছে, এই কথার মধ্যেই এই যে একটা গান, যে গানের ঝড়ে আপনি এই মুহূর্তে বোধ হয়ে আছেন, সেই গানের পেছনের গল্প সেটাই শেয়ার করুন। রাইট। তো আমাকে বললেন, তা আমি বললাম কি, ভাবনা চিন্তা করে আমি 2-3টা গানে সুর করলাম, করে আমি বললাম যে হৃদয় ভাই আমার একটা অপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে আপনার কথা অনুযায়ী এখানে মেল রক, তারপর হচ্ছে ইংরেজি গান, র্যাপ গান, আবার হচ্ছে এখানে রোমান্টিক গান, সব গান রয়েছে। আমার কেন জানি মনে হয় অ্যাজ এ বাংলাদেশি ডিরেক্টর, অ্যাজ বাংলা সিনেমা, আমাদের কিন্তু আমরা এটা ওন করি, কিন্তু আমাদের ফোক একটা কিন্তু ব্যাপার, আমাদের ব্লাডই কিন্তু একটা ফোকের ব্যাপার, হ্যাঁ, আমাদের রক্তের গান। তো আমার না কেমন জানি মনে হলো, আমি সরাসরি বললাম যে ভাই আপনি ফোক মারেন, এখানে ফোক দেন, হ্যাঁ। তো শুনে বলে যে না ওয়াসিফ ভাই এটা একটা গল্প, এখানে ফোক, সাকিব ভাই এরকম লুক, আর এখানে এরকম একটা ব্যাপার, আপনি ফোক না, প্রথমেই নাকচ করে দিলেন। পরে কি হয়েছে ভাবলেন, আরও প্রায় 10 দিন চলে গেল ভাই,
আমাকে ভাবতে ভাবতে সবার কেন জানি মনে হলো যে হ্যাঁ ঠিকই বলছে মনে হয়। তো ওই সুবাদ থেকে যতটুকু বুঝতে পেরেছি যে আমি এইখানে মনে হয় ফোক যায়। হ্যাঁ, বা দেখবেন যে স্পিরিচুয়ালিটি যেটা পিওরিটি, দ্য সোলের যে একটা ব্যাপার থাকে না, পিওরিটি অফ আওয়ার সোল, ওইটা বা অ্যাডিউ ফ্রম দিস ওয়ার্ল্ড, এই ব্যাপারটা ডেথ মানে at the end of our life, মানে হয় না যে ওই সময়টাতে পুরো জীবন নিয়ে অনুভূতিটা আসলে কেমন? মানে আসলেই ওই যে অনুভূতিটা ওইটা যদি আমরা কোনোখানে পাঞ্চ করতে যাই বা কোনোখানে, তো আমাদের ওন যে কালচারটা মানে আমাদের রক্তে যেটা মিশে আছে ওইখানে নক করা উচিত। তো সেটা আমাদের ফোক। হ্যাঁ, তো ওই জায়গা থেকে কিন্তু আমি গল্প শুনেই কিন্তু আমি ফোকের কথা বলেছি এবং শেষমেশ এটাই অ্যাপ্রুভড হয়েছে। হৃদয় ভাই বলছে হ্যাঁ ওয়াসি ভাই আপনি ফোকই করেন দেখি কি হয়। হ্যাঁ, এখন কথা তো আর আসে না বুঝছেন, আমি নিজেই প্রথমে কথা লিখলাম, সুরটাকে আমি আনলাম, আমি অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, মানে এত বড় একটা চ্যালেঞ্জে, যেহেতু মহামায়াটা একটু রক প্যাটার্নের গান আমি সুর করেছি, ওটার জন্য অলরেডি আমার বিশ্বের অনেক জায়গায় অনেক দেশে কিন্তু বাংলাদেশি কম্পোজাররা চলে গেছে, অনেকেই আছেন, আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম করছেন যে ওয়াসি ভাই, তারা অলরেডি শুনেছেন, কারণ এটা নিয়ে তো গবেষণা করা হয় যে এটা শুনে দেখো তো ভাই কেমন হয়েছে। তো এরপরে এই গানের পরে যদি আমি জিন্দান এই যে গানটা আসবে বা ফোক, এটা যদি একটু মানে যেটাকে বলে হচ্ছে যে ভালো না হয়, মানে ওরকম রিমার্কেবল না হয়, তাহলে তো করে লাভ নাই। পরে চিন্তা করলাম কি যে সুরটা এনে কথার জন্য আবার আমি তাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি অলি ভাই কি বলেন, ওকে সোমেশ্বর অলি ভাই কি বলেন। কিছু একটা তৈরি সোমেশ্বর অলি ভাইয়ের কথা হচ্ছে যে সে তো ফোক বেশি একটা লেখে না। হ্যাঁ, এবং আমার মনে হয় কি উনি এই প্রথম কোনো ফোক গান লিখলেন, আই এম সরি টু সে, আমি যদি যদি মানে আমার জানা না থাকে বা এরকম। তো উনি এর আগের আলোচনায় উনি বলেছিলেন যে না ফোক আমি তত বেশি ইয়ে করি না। তো আমি নিজেই রিকোয়েস্ট করেছি হৃদয় ভাইকে যে ভাইয়া অলি ভাইকেই বলেন, উনি একটু পশ শিক্ষিত ফোক কথাবার্তা লিখুক। হ্যাঁ, আছে না, আমরা একেবারে ইয়েতে যাচ্ছি না, যেটাকে বলে হচ্ছে যে র ফোকে যাচ্ছে না, ফোকের মধ্যে একটু ক্লাসিক্যাল ব্যাপার থাকুক। উনি কথা আমার সুরটা পাঠালেন, ওই সুরের উপর অলি ভাই লিখে দিলেন। হ্যাঁ, তো মাত্র 5 দিন আগে মাত্র, হ্যাঁ, আমি এবং আমার স্টুডিওতেই, আমার নিজের স্টুডিওতেই আমি কম্পোজিশন শুরু করলাম। হ্যাঁ, মানে মিউজিক কম্পোজিশন শুরু করলাম। সেটা সবাই শুনলো, শোনার পরে ডিসাইড করলো যে ওয়াও। পরে এই যে নামটা দেওয়া হলো জিন্দা, এবং নামকরণ করেছেনই আমাদের অলি ভাই বলেছেন, ওনারা যেহেতু লেখা। এখন এই জিন্দা যখন কম্পোজিশন করি, বিলিভ ইট, আমি আমার বান্দরবনে যাওয়ার কথা ছিল, তখন তো রোজার টাইম, আর আমি অসুস্থ না থাকলে আমি রোজা ভাঙি না। হ্যাঁ, আমি রোজা রাখি। তো আমি খুবই কান্নাকাটি করছি যে আনকমন কম্পোজিশন, একটু মিউজিকের ইন্টারলিউড প্রেলিউড কিছু ব্যাপার, এগুলো আনার জন্য আমি খুবই আই ওয়াজ প্রেইং, হ্যাঁ, ইন মাই স্টুডিও। এবং আমার সাথে ছোটো ভাই ছিল প্রীতম অ্যারেঞ্জার, ও খুব বলে ভাইয়া আমি করবো না, মানে ও ভয় পেয়ে, মানে হয় না, ও নতুন কাজ করছে, নিউ কামার একেবারেই, এবং ও অবাক যে সিনেমাতে কাজ করবো এত তাড়াতাড়ি, তাও শাকিব খান ভাইয়ের সিনেমা, এত বিগ বাজেট, যেটা নিয়ে বিশাল আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। তো তারপরে তো আমাকে আমি বললাম যে কি করা যায়। তবে এইখানে আমি একটু না বললেই নয় যে একজনের কন্ট্রিবিউশন, যেটি আমার পারিসা, আমি তো আমার আছি, বেশিরভাগ গানেরই হচ্ছে একজন ফ্লুটিস্ট, আমার মামুন, ছোট ভাই, দারুণ বাঁশি বাজায়। হ্যাঁ, ওর সাথে আমার কেমিস্ট্রিটা মেলে। ফারহান ভাইয়ের বেশিরভাগ নাটকেরই ওর বাজানো ব্যাকগ্রাউন্ড বলি বা ওর বাঁশিতে একটা ওয়ান কাইন্ড অফ একটা মায়া অন্যরকম আছে, যেটা আমার সাথে মেলে। সবাই ভালো বাজে, আমি সবাইকে সম্মান। ওকে ফাইন, তার মানে বুঝতে পেরেছি এভাবে আসলে দুইটা যে ঝোড়ো গান, যে গানের আবহ এখনও সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে, জিন্দা এবং মহামায়া। আচ্ছা, কেমন হয় যদি ঠিক এই মুহূর্তে আমরা মহামায়া গানটা ওয়াসি ভাইয়ের কণ্ঠে শুনতে পাই, কেমন হয়? হ্যাঁ, আমি একটু শেয়ার করতেই পারি। আর কিন্তু তার আগে একজন মানুষকে এই মুহূর্তে পরিচয় করিয়ে দেওয়াটা খুব বেশি দরকার, সেই মানুষটাকে পরিচয় ওয়াসি ভাই করিয়ে দিক আমাদেরকে। আচ্ছা, আমার সাথে তো যিনি গিটার প্লেইং করছে, ইয়াসিন আরাফাত, একটু হ্যালো বলে দেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমার ব্যান্ড ওয়াসি উইং এর একজন সদস্য, আজকে ওকে নিয়ে এসেছি। বাহ, এই আর কি। সো ঈদ মোবারক আপনাকেও জানাচ্ছি। আমরা এখন ঠিক এই মুহূর্তে মহামায়া গানটা কিছুটা ওয়াসি ভাইয়ের কণ্ঠে শুনবো। আচ্ছা, আমি একটু শেয়ার করছি সবার সাথে।
বেকার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি বইতে আর পারছি না। বেকার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে আর পারছি না। এ কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো। নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি, দূরাকাশের চাঁদেও কি তোর ছবি। ও নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি, দূরাকাশের চাঁদে কি তোর ছবি। তোর প্রেমে ভুল হয়ে ফোটে ফুল সবই, তোর প্রেমে ভুল হয়ে ফোটে ফুল সবই। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর। ওয়াও, মানে আমার এখনো মানে ওই ফিলটা আমি অনুভব করতে পারছি। এনিওয়েজ, দারুণ গেয়েছেন আপনি এবং আপনি বরাবরই আসলে দারুণ গান। ঠিক এই মুহূর্তে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাইবো। ইন্ডাস্ট্রির অনেকেই বলে যে আমি সিন্ডিকেটের শিকার, এই জন্য আমি কাজ পাচ্ছি না। তো কখনো মানে আপনি তো দেখছি আমরা পরপর আপনি সুপার ডুপার কাজ করে যাচ্ছেন, তো সব কিছু মিলে আপনি কি কখনো সিন্ডিকেটের শিকার হয়েছেন কিনা? আমি আসলে এটা বিশ্বাস করি না। বিশ্বাস করি না বলতে কি, আমি কখনো ভাবিই না যে সিন্ডিকেট আমাকে সিন্ডিকেটের কারণে আমি কাজ পাবো না বা কি আসে বিষয়, আমি এটা কখনো ভাবিই না। আর আমার সাথে কারো কম্পিটিশনও আমি নাই, আমি কারোর সাথে কম্পিটিশন করি। আমি জাস্ট আমারটা করে যাব, আমি আমারটা করে যাবো এবং আমার নিজের সাথে কম্পিটিশন বেশি। কারণ আমি যখন একটা হিট একটা কোনো প্রোডাকশন দিব, সাপোজ গান, আমার চিন্তা কিন্তু আরো বেশি বেড়ে যায়। কেন? কারণ আমি যখন পারিসা প্রথমে আমার একটা সারা জাগে আর কি, তখন চিন্তা করতেছিলাম এরপরে আমার হিট সং কি দিতে হবে। মানে আমি আমার ফ্যান, যে এখন আমার গান তো সবার কাছে পছন্দ হবে না, তাই না? সবাই পছন্দ করবে না। আমার কিছু স্পেসিফিক কিছু ফ্যান তৈরি হয়ে যাবে দিনে দিনে আস্তে আস্তে। তো তারপরে যখন এরপরে যখন আরজে নাটকে নাজবুল হাসান পরিচালিত, ফারহান ভাই অভিনীত আবার আরজে নাটকে যখন আমার লেখা এবং সোহেল দয়ালের দুজনেই লেখা শুরু করা, যখন আরজে নাটকের থেকে আমি তো আমার যখন গান দিলাম, আর একটা হিট, একটা ওয়ান কাইন্ড অফ হিট, এবং সবাই আমাকে দারুণভাবে নিল, তখন চিন্তা আরও বেড়ে গেল যে আমি এখন কি গান দিতে পারি যে এরপরে। কারণ আমি সবসময় বুঝি যে একটা হিটের পরে আর একটা কি হিট দেবো, ওই প্রতিযোগিতা আমার সাথে থাকবে। এবং আমরা সেই বিষয়টা সেই পারিসা থেকে জিন্দা পর্যন্ত এই জার্নিতে আমরা সেটা দেখেছি, একের পর এক
মানে এক ধাঁচের গান কিন্তু কখনোই ওয়াসি ভাইয়ের কাছ থেকে আমরা পাইনি, ডিফারেন্ট একটা স্বাদ, সেই স্বাদটা আমরা সবসময় পেয়েছি। এক এক ধাঁচের স্বাদ নিয়ে আমাদের সাথে জয়েন করে ওয়াসি ভাই। তো ঠিক সেই সময়টাতে আপনি জাস্ট ছোট্ট করে একটু বলবেন যে আপনার কাছে কি মনে হয় ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট আছে কি নাই? না, আমি দেখেন, যদি কেউ ভালো কাজ করে, হ্যাঁ, এবং অনেস্ট থাকে, আমার মনে হয় তার একটা জায়গা মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করে দেন। আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে জীবনের একটা সফলতার পথে আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে, সফলতার এই জায়গাটাতে দাঁড়িয়ে কি কখনো আপনার মনে হয়েছে যে কোনো একটা কিছু নিয়ে আফসোস, যে আই উইশ যদি এটা থাকতো? কোনো আফসোস আছে কিনা না, জীবনের আমার প্রতি? আফসোস একটাই, একটা জায়গায় আমি এটার সাথে কম্প্রোমাইজ করতে পারি না, সেটা হচ্ছে যে আমার একটা আফসোস, সেটা হচ্ছে যে নতুন নতুন সুর ক্রিয়েট করতে যে ইমাজিনেশনটা দরকার, পরিবেশ দরকার, যখনই আমি এটার মানে একটা বইয়ের সিচুয়েশন তৈরি হয়, তখনই আমার আফসোস লাগে। হ্যাঁ, আর কোনো কিছুতে আফসোস নেই আমার এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, এরকম কিছু আমি সবসময় আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, আমার যেটা দরকার হয় তুমি তো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এক্স্যাক্টলি কোনটা দরকার, ঠিক আমার যতটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা যেটা আমাকে দিবেন তা ওনারই প্ল্যানিং আর কি, আমি শুধু কাজ করে যাব। এই আফসোসটা শুধু একটা হয়, সেটা হচ্ছে যে আমি ভালো সুর ক্রিয়েট না করতে পারলে, ভালো কম্পোজিশন না করতে পারলে আমার খুব আফসোস হয়, বুঝছেন? মানে হয় না মাঝে মাঝে যে অনেক দিন সুর আসে না, লেখা আসে না, মানে ওয়ান কাইন্ড অফ প্রসব বেদনার মতো, মানে কারণ একটা গান তো সন্তানের মতো হয়। আমি বুঝতে পারি এটা, আমার যখন গান লেখা বা সুর, কোনো সাবজেক্ট আমার মাথায় ঘুরছে, কারণ আপনি আমাকে যদি একটা মানে আঘাত করেন কোনো কথা দিয়ে বা কোনোভাবে, এটা আমি সুর মানে করতে পারবো, লাইক এটা কি বলে, কম্পোজিশন করে ফেলতে পারবো ওই কথা বা দিয়ে। আমরা ঠিক এই গুণটাতে আসবো, কিন্তু ঠিক এই মুহূর্তে পারিসা আমরা অনেক সেই শুরু থেকে পারিসা গানটার কথা শুনছিলাম, আমরা এই মুহূর্তে পারিসা গানটা শুনতে চাই প্লিজ। আচ্ছা, আমি একটু শেয়ার করবো, আমি পুরোটা তো গাওয়া সম্ভব না, ওকে, আমরা দু লাইন শুনতে চাই, বাট ওই হামিংটা সহ। আচ্ছা, ওকে ওকে, জি সাহেব মাইনার। গানটির কথা সৈয়দ জুয়েল ভাইয়ের, আমারই সুর করা। ওকে। এক জীবনে একবার দোষী হইলি রে দুজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। ও ও এক জীবনে একবার দোষী হইলি রে দুজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে মন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝম। পারিসা রে পারিসা, তো পাল্টে গেছে মন। পারিসা রে পারিসা, তো একই আচরণ। পারিসা রে পারিসা, তো পাল্টে গেছে মন। পারিসা রে পারিসা, তো একই আচরণ। কি
কি দারুণ, কি দারুণ! এবং এই আমি পার্সোনালি যদি বলি তাহলে আমি ওয়াসি ভাইয়ের এই হামিংয়ের ফ্যান, টু বি ভেরি অনেস্ট। ওকে ফাইন, ঠিক এই মুহূর্তে এই পারিসা থেকে, এই হামিং থেকে আমি ওয়াসি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। কখনো প্রেমে মন ভেঙেছে? প্রেমে আসলেও মন ভাঙা বলতে কি, প্রেমে তো পড়তেই হয়। বাট কখনো মন ভেঙেছে কি? সত্যি বলি যে আমি প্রেম মানে প্রেমে পড়েছি, বাট কখনো বলা হয় নাই, মানে বলা হয় নাই? না, অনুভব। মানে আপনি তাকে দেখছেন, ভালো লাগছে, বাট কখনো বলা হয় নাই? সে জানেও না ব্যাপারটা এরকম হয়েছে। আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা এরকম। আচ্ছা, আমার শোতে যারা আসে আমি প্রত্যেকটা মানুষকে একটা প্রশ্ন করি, সেটা আপনার কাছেও করতে চাই। এই যে জীবনে বাবা বলতো ছেলে বড় হবে আমার, সো ওইভাবে কি আসলে কখনো সেখান থেকে ছেলে এখন বড় হয়ে গেছে, অনেক নাম ডাকও হয়েছে, অনেক সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছে, সো সেখান থেকে মাকে কি কখনো জড়িয়ে ধরে আসলে বলা হয়েছে আই লাভ ইউ? হ্যাঁ, আমার বাবা এবং মা আমাদের মানে খুব স্ট্রাগলিং লাইফ আমি মনে করি। কিছু বলতে চান? দুই একটা মুহূর্ত কি মনে পড়ে? মনে পড়ে বলতে আমার মায়ের কাছে হাতে করি তো, আর হচ্ছে যে বাবা মার প্রচণ্ড রকম সাপোর্টে কিন্তু আজকে আমি এখানে আসার সাহস পেয়েছি এবং এখানে আসতে পেরেছি। ওকে, অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য আমাদেরকে। ঠিক এই মুহূর্তে আমরা আরও একটা গানে যাব, আরজে নাটকের আরও একটা বিখ্যাত গান, আমি তো আমার আছি তুই আছিস তোর। ছোট করে যে গানের কথা বলছিলাম, এই গানটার কথা এমন ছিল যে আমি তো আমার আছি তুই আছিস তোর, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। দেখেন, প্রকৃত প্রেমিক কখনো মুখে বলে না। প্রেমিকাকে বিষয়টা হয়েছে এরকম যে ওয়াসি ভাই যাকে ভালোবাসতো, যার প্রেমে পড়েছে, তাকে মুখে বলতে পারেনি, কিন্তু পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, ক্রিয়েশনে মানে এরকমই হয়। মানুষের প্রত্যেকটা সময়েই, যেমন এসএসসি, স্কুল লাইফ, তারপর কলেজ লাইফ এবং ভার্সিটি লাইফ, প্রত্যেকটা সময়েই কিন্তু মানুষের জীবনে প্রেম আসে, জানেন, মানে এবং সেটা কতটুকু সফল হয় আমার মনে হয় খুব কমই সফল হয়, কারণ এই সময় খুব আবেগে কাজ করে। তো আমার একটা গানও রয়েছে হাবুডুবু শিরোনামে, হ্যাঁ, একদম টোটালি একটা গল্প এই গানের মধ্যে, এবং এই স্কুলের, কলেজ এবং ভার্সিটির প্রেমের গল্প রয়েছে এর মধ্যে, কিন্তু কোনো জায়গায় আমরা সফল হই না বেশি একটা। তো এই যে আমি তো আমার আছে যে গানটা, এই গানটার প্রেক্ষিতেই তো এই কথাগুলো আসলো। তো যদিও অনেক সময় যে প্রকাশ করা হয়, কিন্তু সেটা গানের মাধ্যমে বেশি। আর সেই প্রকাশিত প্রেমের গল্প আমি আসলে অন ইয়ারে, যেটা হয় না যে অন ইয়ারের বলাটা একটা ব্যাপার থাকে, আমি মানে ফাইনালি আমার যার সাথে প্রেম, তো তার সাথে আমার জীবনের একটা ঘর বাঁধার স্বপ্ন, মানে সেটাই আমার হওয়া উচিত এবং তাই হচ্ছে। আমি আসলে কি বলবো যে মনে হচ্ছে যে এটাই মনে হয় রিয়েল প্রেম, কারণ যাকে নিয়ে আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হবে ভাই, এটাই আমার মনে হয় এরকম থাকা হয় না, এরকমই। আর হচ্ছে যে যাদের প্রেমে আমি পড়তে পারি নাই, মানে পড়তে পারি নাই বলতে কি, সাড়া দেওয়া হয় নাই, হয়তো আমি তাদের যোগ্য ছিলাম না, আমি এটাই মনে করি। সেই যোগ্যতা থেকে আমরা গানে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। এই গানের কথা তো আমি এবং সোহেল দয়াল দুজনেরই লেখা, শুরু আমার নিজের করা, গাইছি। মনে পড়ে শুধুই কত আপন তুই, জেনেছে হৃদয় আমার, দূরে যাওয়ার পর হৃদয় তোলপাড়, পাবো না তোকে ফিরে আর, আমি তো আমার আছি তুই আছিস তো, এ কেমন ভালোবাসা
কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। যতনে রাখে মন তোকেই সারাক্ষণ, বুঝিনি আমি আগে, জানি পাবো না সারা আজ তোকে ছাড়া, ভীষণ একলা লাগে। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর, কাটে না রে ঘোর, কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। কি দারুণ, কি দারুণ। আমার কাছে সত্যি মনে হয় যে প্রত্যেকটা গান ওয়াসি ভাই যখন গায়, আমার কাছে মনে হয় যে হৃদয় দিয়ে গায়, একটা সোল কানেকশন থাকে। সো ঠিক অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনাকে ওয়াসি ভাই, এত সুন্দর করে আমার খুব পছন্দের একটা গান আপনি গাইলেন। আমি জানি ওয়াসি ভাই আপনি ইনস্ট্যান্ট একটা সুপ্ত প্রতিভা, তার আগে বলতে হয় এটা যে আপনার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে যেটা আসলে অনেকেই জানে না। সো ইন্ডাস্ট্রির খুব কম সংখ্যক মানুষ এই খবর জানে, যেটা সেখানে আমি অনেক লাকি যে এই ব্যাপারটা আমি জানি। তো আপনি ইনস্ট্যান্ট যে কোনো লাইনের শুরু করে ফেলতে পারেন, ওরে বাবা রে। এটা একটা বিশাল গুণ আপনার। তো আমরা এবার সেই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমরা একটুখানি ট্রাই করে দেখতে চাই। এটা শুধু চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জটা না, এটা অনেক বড় একটা বিশাল, challenge। I know হ্যাঁ, that. বিশাল। সেটা হচ্ছে যে কারণ আমি কি জানি না যে আপনি আমি তো আমি কি লেখা রেডি করেছি হ্যাঁ, আপনার আমি জন্য। জানি না। আর একটা জিনিস হচ্ছে যে এটা রোমান্টিক নাকি স্যাড নাকি মানে কমেডি বা কোনো টাইপস জীবনমুখী এরকম কোনো গান কিনা, হোয়াট এভার। তারপর চেষ্টা করি Okay. এটা একটা মুডের উপর থাকে অনেক সময়। আচ্ছা, মুড আই থিঙ্ক আপনার মুডটা এই মুহূর্তে আপনি পাবেন। লাইনটা এরকম যে তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, তোমার কাছ থেকেই তো আমি শিখতে পেরেছি, মানুষেরা ভালোর খোঁজে হয়ে উঠেছে মরিয়া, আর ভালোবাসাকে করেছে মূল্যহীন, তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি। আচ্ছা, আমি তো আমার কাছে তো লেখাটা নাই। প্লিজ আমি আপনি কি আমার এটা কাছে নিয়ে- লেখা আছে। ওকে, এটার স্ক্রিন থাকবে তো? হ্যাঁ, থাকবে থাকবে, নো ওয়ারিস। দেখা যায় শুট করতে করতে স্ক্রিন চলে গেল। তোমার Okay, প্রেমে আমি আচ্ছা, ব্যর্থ নই। আচ্ছা আচ্ছা, এই গানটা তাই তো? হ্যাঁ। মানে আপনারই লেখা, এত সুন্দর কথা। হ্যাঁ, আপনি বাহ! তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, তোমার কাছে থেকেই তো আমি শিখতে পেরেছি মানুষেরা ভালোর খোঁজে হয়ে উঠেছে ভালোর মরিয়া। খোঁজে হয়ে উঠেছে মরিয়া, আর ভালোবাসাকে বানিয়েছে মূল্যহীন। এটুকুই। হ্যাঁ, তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, দ্যাটস ইট। কি হতে পারে? টান টান উত্তেজনা। হ্যাঁ, যদিও এটা একটু ফ্রি ভার্সে লেখা, মানে ছন্দটা নাই আর কি। আপনার প্রয়োজন মতো আপনি একটুখানি সরাতে পারেন। আচ্ছা, কাছে থেকেই তো আমি শিখতে পেরেছি। গাইস, কেমন হতে পারে এই লেখার সুর? তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, তোমার কাছ থেকেই শিখতে পেরেছি। আরে বাহ! ও তোমার প্রেমে ব্যর্থ হইনি, তোমার কাছ থেকেই শিখতে পেরেছি।
মানুষেরা ভালোর খোঁজে হয়ে উঠেছে মরিয়া, আর ভালোবাসাকে বানিয়েছে মূল্যহীন। তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, তোমার থেকেই শিখতে পেরেছি। ও তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, তোমার থেকে আমি শিখতে পেরেছি। क्या बात है। দারা রা 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 রা। তোমার প্রেমে আমি ব্যর্থ হইনি, তোমার থেকে আমি শিখতে পেরেছি। ওয়াও, জাস্ট কিছু বলার নাই আসলে। ওকে, যাই হোক, খুবই একদমই বাস্তবিক কথা, এবং এটা যদি রেকর্ড হয়ে থাকলো এটা পুরোটা কমপ্লিট করা যাবে। যে আমি জাস্ট বিলিভ করতে পারতেছিলাম না যে এই সাধারণ লেখাকে ওয়াসি ভাই এত সুন্দর করে সুর দিতে পারে। আসলে এটা হয় কি, ধরেন মানুষের খুব সহজ কথা, মনের ভাষা যেটা শুরুতে একটা ভাষা, তো সেটা যদি মিলেমিশে একাকার হয়ে যায়। এখন তো আমি খুব ইনস্ট্যান্ট, আমি মাত্রই দেখলাম। হ্যাঁ, একদমই মাত্র। এবং আমি একটা কথা রিভিল করি, আমি ওয়াসি ভাইকে বলেছিলাম যে ওয়াসি ভাই আমার কাছে একটা লেখা আছে, আমরা এরকম এরকম করতে চাই, তো আমি কি আপনাকে লেখাটা পাঠাবো? তো ওয়াসি ভাই যেটা বললো যে না মিজান ভাই, এটা যদি আপনি দেন তাহলে আমার ওই ফিলটা নষ্ট হয়ে যাবে, আমি আপনার সেটে বসে তারপর দেখতে চাই। এবং আমি সেটাই করেছি, এবং সেটার ফলাফল দেখতেই পাচ্ছি। খুব সহজ কথা, তোমার প্রেমে ব্যর্থ হইনি, তোমার কাছ থেকে অনেক শিখতে পেরেছি। বাহ, ঠিক এই মুহূর্তে বা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এবং সেখান থেকে আমরা ওয়াসি ভাইয়ের কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে আগামীতে আপনার থেকে কি কি আমরা পেতে যাচ্ছি, এবং ব্যস্ততা নিয়ে যদি একটুখানি বলতেন। হ্যাঁ, গানের মানুষ হিসেবে বললাম তো যে আসলে সঙ্গীতের মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটা, তো জানি না কতদিন করতে পারবো। তো সলো এবং অনেকগুলো নাটকের গানের কাজ আমি নিজেই সুর করে গেয়েছি বা লিখছি। আর হচ্ছে যে সিনেমার কাজও চলছে, সেটা রিভিল আগে না করি, একটা সারপ্রাইজ থাকুক সবার জন্য। আর কে জানে যে আমরা হুট করে দেখলাম যে তাণ্ডবে ওয়াসি ভাই এখন আমার মনে হয় না যে সেটা হতেও পারে, অনেক সময় হয় না ভাই। আমি সবসময় যে একটা জিনিস বলি যে কখন যে কার কি হয়ে যায়, কখন যে বলা যায় না, চলে আসে। ছোট্ট একটা গান যেটা আপনি এখন যেটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে একটুখানি বলেন আমাদেরকে। হ্যাঁ, আমার অনেকগুলো গান নিয়ে কাজ করা হচ্ছে আমার নিজের চ্যানেলের জন্য, খায়রুল ওয়াসি ইউটিউব চ্যানেল। তো সেখানে যে গানগুলো যাবে আস্তে আস্তে, মানে পার্সোনালি আমার একটা গান একটুখানি কি টুইস্ট দেওয়া যায় যে থাকেন আমাদের সাথে পাচ্ছেন। হ্যাঁ, বৃষ্টির দিনের একটি গান, বাদল দিনে। আমরা একটু টুইস্ট দিতে পারি? আমার মনে হয় কি যে একটু আমি 2 লাইন শেয়ার করে দিচ্ছি, যেহেতু বাদল দিনে তোমার শোনে মন ছুটে যেতে চায়, মন ছুটে যেতে চায়। জানি না কোথায় আছো কোনো জানায়, আজও মন থাকে তোমারই অপেক্ষায়, মন ছুটে যেতে চায়, মন ছুটে যেতে চায়। বাদল দিনে তোমার শোনে মন ছুটে যেতে চায়, মন ছুটে যেতে চায়।
ওয়াও, মন আপনার ছুটে যাবে এই গানটার কাছে, কিন্তু অপেক্ষায় থাকতে হবে। ঠিক এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শেষের দিকে চলে এসেছি। যে আপনি ভাবছেন যে জিন্দা কোথায়, জিন্দা শুনবো, কিন্তু সেটার আগে র্যাপিড ফায়ার একটা সেগমেন্ট আছে আমাদের, সেখানে আমরা আপনাকে প্রশ্ন করব, ঝটপট আপনাকে উত্তর দিতে হবে, ভাবার সময় আপনাকে দেয়া যাবে না, ঠিক আছে? ওকে, আমরা শুরু করছি। আপনি রেডি? রেডি। ওকে, শাকিব খান নাকি আফরান নিশো? ভাবার সময় পাওয়া যাচ্ছে না। সাকিব ভাই। ওকে, প্রিন্স মাহমুদ নাকি মার্জুক রাসেল? মার্জুক ভাই। ওকে, মোবাইল ছাড়া একদিন নাকি গান ছাড়া একদিন? মোবাইল ছাড়া একদিন নাকি? আপনি মোবাইল ছাড়া একদিন পার করবেন নাকি গান না গাওয়া ছাড়া একদিন পার করবেন? মোবাইল ছাড়া। ওকে, মোবাইল ছাড়া একদিন। মেহেদী হাসান হৃদয় নাকি রায়হান রাফি? ভাববার সময় নেই। অবশ্যই মেহেদী হাসান হৃদয় ভাই। ওকে, মহামায়া নাকি জিন্দা? খুবই জিন্দা। ওকে, তারপর একজন অপ্রিয় নায়ক যার জন্য আপনি কখনোই গান করতে চান না? এটা বলা তো খুব কঠিন। বলতে হবে, সময় চলে যাচ্ছে। জায়েদ খান। জায়েদ খান। জায়েদ খানের জন্য কখনো গান করতে চায় না আমাদের ওয়াসি ভাই। ওকে, ফাইন। ঠিক এই মুহূর্তে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। সো আমরা বিদায় নিতে নিতে ওয়াসি ভাইয়ের সেই কাঙ্ক্ষিত যে গানটা আমাদের প্রত্যেকের ওই শেষে একটা অনুভূতি না, যে মৃত্যুর আগে একটা মানুষ মৃত্যুর আগে অনুভূতিটা কেমন হতে পারে, সেটা আমরাও কিছুটা ফিল করতে পেরেছি ওই ফোক গানটার মাধ্যমে। সো আমরা ওই গানটা শুনবো, কিন্তু তার আগে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু তার আগে ওয়াসি ভাইয়ের একটুখানি যদি বলি যে রেডিও স্বাধীনকে নিয়ে কি বলার আছে, মিজানের সাথে এই যে পডকাস্টটা হলো, কেমন লাগছে? হ্যাঁ, মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এর আগেও একটা স্টেশন আপনার সাথে আমাদের কাজ হয়েছে, ভালো লেগেছিল। তো আরও বেশি ভালো লাগলো আজকে আবার স্বাধীন 92.4 FM আসতে পেরে। স্বাধীনে এসে একদম স্বাধীনভাবেই কথা বললাম, মানে সত্যি অনেক কিছুই হয়তো ভুল হয়েছে, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, চেষ্টা করছি সঙ্গীতের মানুষ হয়ে ওঠার। অনেক ইনফরমেশন দিয়েছি, অনেক কিছুতে ভুল থাকতে পারে, আমাদের দুজনকে ক্ষমা করবেন। আর সত্যি বলতে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষত যেন ভালো গান নিয়ে আসতে পারি, গানের সাথে থাকতে পারি, শুদ্ধ গান, বাংলা গান শুনুন। সবার জয় হোক, মানবতার জয় হোক, সবাই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আবার প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, ভাইয়া তো বলে দিল। আমি আবার সবাইকে ঈদ মোবারক বলে শেষ করছি। ওকে, ভাইয়া বলে দিয়েছে সব। ওকে, অনেক 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 ভালোবাসা যে মানুষগুলো আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত শুনলেন, এতক্ষণ পর্যন্ত দেখলেন, প্রত্যেকটা মানুষকে। এবং আমি বিশ্বাস করছি যে যে যার জায়গা থেকে নিশ্চয়ই খুব বেশি এনজয় করেছেন আজকের এই পডকাস্ট। রেডিওতে যারা শুনছেন তারাও খুব বেশি এনজয় করেছেন। যেতে যেতে প্রত্যেকটা দিনের মতো আজকেও বলতে চাই, ঈদের এই সময়টাতে যে নিজে ভালো থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি পাশের যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখুন। 3, 2, 1 আমরা তিনজন একসাথে ঈদ মোবারক। রেডি? 3, 2, 1 ঈদ মোবারক। সো জিন্দা শুনতে আমরা বিদায় নিচ্ছি। জিন্দার কথা তো সোমেশ্বর আলী ভাই, জিন্দার সুর এবং মিউজিক কম্পোজিশন আমার নিজেরই করা। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি,
জানে বিশ্ব আমি নিঃস্ব দুঃখ পিন্দা রাখি তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি তেরা তার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি